দেখতে মনে হবে যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো ঘরবাড়ি। এইসব ভাঙা ঘরবাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে পড়াশোনা। মাসখানেক আগে আকস্মিক ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয় এইসব শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো মেরামতে কর্তৃপক্ষ শুধু আশার বাণী শুনিয়ে যাচ্ছেন। দর্শক, ছবিতে আপনারা যেমনটি দেখছিলেন, এগুলো নোয়াখালীর বিধ্বস্ত ঘূর্ণিঝড় বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছবি। এই নিয়ে থাকছে আমাদের আজকে বিশেষ প্রতিবেদন। এছাড়া দেশ বিদেশের খবরাখবর জানাবো আমি মাহমুদা মমিতা, আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীর হাসান, আর পরে খেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন রুজমিলা হক। এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিনের প্রথম খবর। রাজধানী সহ সারা দেশে জামায়াত শিবিরের তাণ্ডব, গাড়িতে আগুন, ব্যাপক ভাঙচুর, পুলিশ এবং সাংবাদিক সহ আহত শতাধিক। পদ্মা সেতুর অর্থায়নে দেয়া বিশ্ব ব্যাংকের 4টি শর্তই মানছে বাংলাদেশ। এর কোনো ব্যত্যয় ঘটেনি, সাফ জানিয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী। এবং টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ, স্বর্ণযুগ ফিরিয়ে আনার প্রত্যাশা রিচি রিচার্ডসনের। আমাদের আজকের আয়োজনে আরো থাকছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট 20 ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দানের শেষ সময় 18 নভেম্বর। এবং অনলাইনের প্রবেশপত্রে প্রার্থীদের ছবির জায়গায় তারকাদের ছবি, জটিলতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ছোড়া। বাংলাদেশের নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন। আমাদের আজকের বিষয়ে আমরা নির্ধারণ করেছি সারা দেশে জামায়াতের তাণ্ডব। এই বিষয়ে মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RAAT রাত, এরপর নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল এবং ফেসবুকেও আপনারা আমাদের মতামত পাঠাতে পারেন। আপনারা ইমেল করুন রাত9টা@independent24.tv এবং ফেসবুকে মতামত পাঠান facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত আমরা রাত9টায় তুলে ধরব। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীতে অতর্কিতে তাণ্ডব চালিয়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। তারা রাজধানীতে পুলিশের গাড়ি সহ 4টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশের ওপর চোরাগুপ্তা হামলাও করেছে তারা। তাদের ঠেকাতে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে পুলিশ। ছুটির সময় অফিস পাড়ায় জামায়াত শিবির কর্মীদের এমন তাণ্ডবে বিপাকে পড়ে কর্মঠ মানুষ। বিকেল 4:30টার দিকে হঠাৎ করেই মতিঝিলের শাপলা চত্বর ও আশপাশের এলাকায় কয়েক ভাগে ভাগ হয়ে মিছিল শুরু করে জামায়াত শিবিরের কর্মীরা। এ সময় তারা বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেয়, কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা। বাধা দিলে পুলিশের উপরও চড়াও হয় জামায়াত শিবিরের কর্মীরা। অলিগলি থেকে চোরাগুপ্তা হামলাও শুরু করে। বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে জামায়াত কর্মীরা মোটরসাইকেল ও গাড়িতে আগুন দেয়। পুলিশও কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে জবাব দিতে থাকে। মুহূর্তেই মতিঝিল থেকে দৈনিক বাংলার মোড়, ইত্তেফাক ও ফকিরের পুল সহ আশপাশের এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ বলছে জামায়াত পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়েছে। এরা জামায়াত শিবিরের কর্মী, এরা তাদের পূর্ব ডাক দিয়েছিল, তারই অংশ হিসেবে এখানে এই ধরনের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অন্তত 50 জনকে আটক করা হয়। পুলিশ জানায় ঘটনার মদতদাতা ও পরিকল্পনাকারীদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উস্কানিতেই জামায়াত এই হামলা চালিয়েছে। তাদের নেতা 4 দলীয় ঐক্যজোট, এখন 18 দলীয় ঐক্যজোটের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিই তাদের উস্কিয়ে দিয়েছেন। তিনি বিদেশ সফর আসবার পরেই এই ধরনের হীন ঘটনা, এটা গোটা বাংলাদেশের মানুষ তীব্র ঘৃণার সাথে নিন্দা জানাচ্ছে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে রাজধানীর বাইরেও তাণ্ডব চালিয়েছে দলটির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশ সহ 119 জন আহত হয়েছে। 88 জনকে আটক করেছে পুলিশ। আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। সকাল 11টার দিকে মৌলভীবাজারে জামাত ও শিবির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শহরের কুসুমবাগ এলাকায় পৌঁছালে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এতে আহত হয়েছে 5 পুলিশ সহ কমপক্ষে 35 জন। এ ঘটনায় পুলিশ 7 জনকে আটক করেছে। দুপুরে বগুড়ায় পুলিশের সাথে জামাত শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় আহত হয়েছে 5 পুলিশ সহ 25 জন। পুলিশ আটক করেছে 9 জনকে। জামাত শিবিরের কর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। জয়পুরহাটে সংঘর্ষে 2 পুলিশ সহ আহত হয়েছে 10 জন। পুলিশ আটক করেছে 4 জনকে। কুষ্টিয়ায় পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে জামাত মিছিল বের করলে সংঘর্ষ বাধে। এতে 4 পুলিশ সহ 15 জন আহত হয়েছে। আটক করা হয়েছে 20 জনকে। নোয়াখালীতে পুলিশের সাথে জামাত শিবির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ সহ 15 জন আহত হয়েছে। জামাতের পৌর আমির নজরুল ইসলাম সহ 7 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া খুলনা মাগুরায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাবেয়া বাসরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ায় পুলিশের সাথে জামায়াত এবং শিবির নেতাকর্মীদের সংঘর্ষের পর এখন চলছে ধরপাকড়। এ বিষয়ে আরো জানতে কথা বলছে আমাদের প্রতিনিধি আবু সাইদের সাথে। আবু সাইদ, আমরা তো জানি সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের কারণ কি বলছে পুলিশ? আপনি কিছু জানতে পেরেছেন? জি মৌমিতা, আপনি যেমনটি বলছিলেন, এই বগুড়ার জামাত শিবিরের মিছিল থেকে পুলিশের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে এবং এই হামলাটি এমন ভাবে করা হয়েছে, পুলিশ দাবি করেছেন যে মানবতা বিরোধী অপরাধের বিচার বানচাল করতেই জামাত শিবির বগুড়ায় পরিকল্পিতভাবে আজ দুপুরে হামলা চালিয়েছে। যখন পুলিশ দুপুরের খাবার খাচ্ছিল এই সময় জামাত শিবিরের 2 থেকে 250 নেতাকর্মী শহরের 7 মাথা 0 পয়েন্টে পুলিশের উপর অতর্কিতভাবে হামলা চালায়। আমরা বুঝতে পেরেছি কেন সংঘর্ষ হয়েছে এবং আপনি আমাদের জানান যে পুলিশ, আমরা যতটুকু জেনেছি যে পুলিশ সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালাচ্ছে। তো এই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? অভিযানের সবশেষ অবস্থা কি? জি, সর্বশেষ অবস্থা হলো, আমি বগুড়ার পুলিশ সুপার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন এ পর্যন্ত 20 জনকে তারা আটক করেছে এবং এই ঘটনায় 3টি দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে এবং সেই মামলায় 2 থেকে 250 জন জামাত শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার। ইতিমধ্যে শহরের বিভিন্ন এবং জামাত শিবির অধ্যুষিত এলাকাগুলোতে পুলিশের ব্যাপক তল্লাশি চলছে। বগুড়ার পুলিশ সুপার আহত পুলিশদেরকে দেখার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিয়েছিলেন আবু সাইদ বগুড়া থেকে এবং তিনি জানাচ্ছিলেন সেখানে এখন চিরুনি অভিযান চলছে। এদিকে বগুড়ার মতো রাজশাহীতেও চলছে এখন পুলিশের গ্রেপ্তার অভিযান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে কথা বলছি আমাদের রাজশাহী প্রতিনিধি আহসান হাবিবের সাথে। হাবিব, পুলিশ এ পর্যন্ত কতজনকে গ্রেফতার করেছে বা গ্রেফতার অভিযান নিয়ে পুলিশ কি কিছু বলেছে আপনাকে? হ্যাঁ, আসলে আজকে বিকেল থেকে মূলত সারাদিনই পুলিশ একটা কঠোর অবস্থানে ছিল। পুলিশ জামাত শিবিরের নাশকতার একটা আশঙ্কা থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকে পুলিশ ছিল। বিকেল বেলা আসলে জামাত শিবির হঠাৎ করেই যারা চোরাগোপ্তা স্টাইলে একটি মিছিল বের করে রাজশাহী জেলা স্টেডিয়ামের সামনে থেকে। এরপরে মিছিলটি শালবাগান এলাকায় পৌঁছলে সেখানে মূলত পুলিশ ধাওয়া দিলে তারা জামাত শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এখান থেকে পুলিশ 3 জনকে আটক করে। আর এছাড়া রাজশাহী তানুর উপজেলা, সেখানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিছিল করার চেষ্টা করছিল জামাত শিবির নেতাকর্মীরা, সেখান থেকে 11 জনকে আটক করেছে। আর আমি যতটুকু জানতে পেরেছি পুলিশের একটা আছে, আজকে মিছিলকারীরা যারা ছিল তারা তো পালিয়ে গেছে ওই সময়। এই সময় এখনো বিভিন্ন স্থানে আসলে পুলিশের একটা অভিযান আছে। তবে এখন পর্যন্ত 3 জনের বেশি আটকের কোনো খবর রাজশাহী নগরীতে নেই। মৌমিতা। আহসান হাবিব, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিয়েছিলেন আহসান হাবিব, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থা। চলে যাচ্ছে পরের খবরে। এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলছেন, দেশে অস্থিতিশীলতা করতে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি জামায়াত জোট। যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে জামায়াত ঘোষণা দিয়ে রাজপথে নেমেছে। বিএনপিও তাদের সাথে শিগগিরই যোগ দেবে বলে মন্তব্য করেছেন তিনি। আজকে বিএনপি রাজপথে গোলযোগ সৃষ্টি করতে চায়, আজকে দেশটাকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। যুদ্ধাপরাধের বিচার যাতে করতে না পারি সেই জন্য চেষ্টা করে। আজকে ভারতে গিয়েছিল বেগম খালেদা জিয়া স্বীকার করেছেন তিনি যে রাজনীতি করতেন সেই রাজনীতি ভুল ছিল।
এদিকে নড়াইলে জামায়াত এবং পুলিশের সাথে সংঘর্ষে পুলিশ সহ 15 জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় জামায়াত ছাত্র শিবিরের 19 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সেখানকার সবশেষ অবস্থা জানতে আমরা কথা বলছি আমাদের নড়াইল প্রতিনিধি আসাদুর রহমানের সাথে। আসাদ, সংঘর্ষের পর এখন নড়াইলের অবস্থা কি এবং পুলিশ সন্ধ্যার পর নতুন করে গ্রেফতার অভিযান শুরু করেছে কি? গ্রেফতার সম্পর্কে আপনি কিছু জানতে পেরেছেন? কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আপনার বিকালে জামাত শিবির যখন মিছিল বের করতে চায় তখন পুলিশ তাদেরকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে বলে, কিন্তু তখন মিছিল থেকে পুলিশের উপরে ইট সার্কেল নিক্ষেপ করা হয় এবং এই নিক্ষেপের ঘটনায় 5 জন পুলিশ আহত হয়। এবং আপনি কি গ্রেফতার অভিযান সম্পর্কে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, ওই মিছিলের পরবর্তী সময়ে 19 জনকে আটক করা হয়েছে। আর সন্ধ্যার পর থেকে পুলিশ বিভিন্নভাবে তল্লাশি চালাচ্ছে জামাত শিবিরের কর্মীদের ধরার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেফতার নতুন করে হয়নি। আসাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিয়েছিলেন আসাদ এবং নড়াইলের অবস্থা তিনি আমাদের জানালেন। এবারে আমরা চলে যাব আমাদের মতামতে। আজকের মতামত এসছে আমাদের আগেই আপনাদের আমরা নির্ধারিত বিষয় জানিয়েছি যে সারা দেশে যে আমাদের তাণ্ডব এতক্ষণ পর্যন্ত আপনারা যেসব সংবাদ দেখছিলেন সে বিষয়ে আমরা আলোচনা করব। অনেক মতামত এসছে, আমার মনে হয় মিরাসের কাছে চলে যাই, তিনি ভালো বলতে পারবেন। হ্যাঁ, দর্শকদের মতামত দেখলামই তো। আজকে আমরা পুলিশের উপরও আক্রমণ হয়েছে, অনেক পুলিশ সদস্য মার খেয়েছেন, আহত হয়েছেন। এনামুল হাসান খান তিনি যেটা বলছেন যে এটা হচ্ছে এদেশের রাজনীতির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, এটাই এদেশের নাকি রাজনীতি। তবে রুবেল আহমেদ এটা কথা না বললেই নয়, তিনি বলছেন যে মানুষ রাজনীতির প্রতি আস্থা হারিয়ে ফেলছে, তাই তার বলার কিছু নাই, কিন্তু এর মধ্যে দিয়ে তিনি অনেক কিছুই বলে ফেলেছেন। আমি তো আসলে এতই সংবাদ বলছিলাম যে খুব সুযোগই পাইনি, যতটুকু দেখেছি এর মধ্যে কিবরিয়া একটা খুব জানিয়ে বলেছেন তথাকথিত নেতাদের বাঁচাতে চামচাদের নুন খেয়ে গীত গাওয়া, তো এটা আবার নতুন কি? তো আসলে বিষয়গুলো আসলে সবার আলোচনার মধ্যে আজকে সারাদিনে এসে এবং আরো সংবাদ রয়েছে। এবার আমরা অন্যান্য খবরে চলে যাচ্ছি পরের খবরে। সারা দেশে জামায়াতের তাণ্ডব, মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি দেলোয়ার হোসেন সাইদির সাফাই সাক্ষীকে অপহরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি বর্জন করেছে আসামের আইনজীবীরা। আদালত বর্জনের আগে সাইদের পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবীদের বেঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নাল আবেদিন। সাইদের আইনজীবীদের অভিযোগ, সকালে সাফাই সাক্ষী সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনাল চত্বর থেকে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। বিষয়টি জানালে 1 ঘন্টার মধ্যে সুখরঞ্জনকে হাজির করতে রাষ্ট্রপক্ষের কৌশলীকে নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পুলিশের সাথে কথা বলে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু জানান, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করেনি, পরে আসামি পক্ষের আইনজীবীদের ছাড়াই যুক্তিতর্ক করে শুরু করে রাষ্ট্রপক্ষের। আমার জানা মতে আজকে সাক্ষীর এবারে চলে যাব রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবরে। নবগঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে ভোট হবে 20 ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 18 নভেম্বর পর্যন্ত। এর আগে নির্বাচনে প্রচার চালালে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আব্দুল মোবারক। চলতি বছরের 20 জুন দেশের নবম সিটি কর্পোরেশন হিসেবে জন্ম নেয় রংপুর। রংপুর সদর, কাউনিয়া ও পীরগাছা এই 3 থানা নিয়ে এই সিটি কর্পোরেশন। নতুন বলে সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ করেই হচ্ছে এখানকার নির্বাচন। সেই হিসেবে রংপুরের সাধারণ ওয়ার্ড 33 ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড 11টি, আর ভোটারের সংখ্যা 3.5 লাখের বেশি। প্রধান নির্বাচন কমিশনার দেশের বাইরে থাকায় দুপুরে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশনার আব্দুল মোবারক। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 18 নভেম্বর, যাচাই বাছাই 21 ও 22 নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 29 নভেম্বর। আর ভোট নেওয়া হবে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 18 নভেম্বর, যাচাই বাছাই 21 ও 22 নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 29 নভেম্বর। আর ভোট নেওয়া হবে 20 ডিসেম্বর। এই নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার করা হবে বলে জানান কমিশনার মোবারক। ব্যালট পেপার ব্যালট বক্সে প্রবিষ্ট করানোর যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করা হবে। পাশাপাশি সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করার জন্য আলাদা একটা বিধিমালাও করা আছে। ইভিএম মেশিনও আছে, মেশিন এগুলোকে প্রস্তুত করা হচ্ছে। নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার সরিয়ে ফেলারও নির্দেশ দেন নির্বাচন কমিশনার। বলেন, এই নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ব্যবস্থা নেবে কমিশন। পোস্টার কিভাবে লাগাবে, কখন লাগাবে বা অন্যান্য প্রচারণা কখন কিভাবে করতে পারবে সেগুলো বিধান করা আছে। সেই বিধান যদি কেউ লঙ্ঘন করে তাহলে লঙ্ঘনকারীর জন্য কি ব্যবস্থা নেওয়া যাবে সেটাও
বিধান করা আছে। আইন প্রয়োগে কোনো রকমের শৈথিল্য প্রদর্শন করা হবে না। এখানে কোনো রকমের রাজনৈতিক সভা করা বা রাজনৈতিক বক্তৃতা দেওয়া এটা অ্যালাউ করা হবে না। রংপুরের নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আর্মড পুলিশ ও র্যাব মোতায়েন করা হবে। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে সংগ্রহ করতে গিয়ে ছবি নিয়ে জটিলতায় পড়েছে ভর্তিচ্ছুরা। প্রায় 1.5 লাখ শিক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করলেও প্রবেশপত্রে অনেকেরই নিজের ছবির বদলে লাগানো হয়েছে দেশি বিদেশি তারকাদের ছবি। প্রবেশপত্রে নাম রয়েছে অনিরুদ্ধ দাস, কিন্তু ছবির জায়গায় ভেসে উঠছে একটি মেয়ের অবয়ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে সংগ্রহ করতে গিয়ে এমন জটিলতায় পড়েছে অনেক শিক্ষার্থী। কারো কারো প্রবেশপত্রে দেখা যাচ্ছে ক্যাটরিনা কাইফ, শাহরুখ খান অথবা সাকিব আল হাসানের ছবি। এভাবে নিজের ছবির জায়গায় অন্যের ছবি দেখে শিক্ষার্থীরা শুধু হতবাক নন, বিভ্রান্ত। ডাউনলোড করতে গিয়ে দেখি কি আমার ফটোর জায়গায় অন্য একজনের ফটো, আর উনি একটা মহিলা, যার নাম ক্যাটরিনা কাইফ, সবাই চিনে ওনাকে। আমার জায়গায় তো উনি থাকা কখনো সম্ভব না। আমার ছবি জায়গায় অন্য একজন মেয়ের ছবি, কিন্তু এখনো জানি না পরীক্ষা দিতে পারবো কিনা। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সাইবার ক্যাফেকে এ ধরনের ঘটনার জন্য দায়ী করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভিন্ন সাইবার ক্যাফে কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে গিয়ে তারা আপলোড করার জন্য ভেন্ডর নিয়োগ করেছে, সেখানে কিছু সমস্যা হতে পারে। এ ব্যাপারে বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছেন উপাচার্য। তারা 2 কপি ছবিও নিয়ে আসবে ওই দিন, এবং তাদের এইচএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসলে আমরা তাদেরকে পরীক্ষার অনুমতি দেব। এদিকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে এরকম অপ্রত্যাশিত ঘটনা খতিয়ে দেখার কথা বলছে পুলিশ কর্মকর্তারা। অভিযোগ পেলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে আমরা যারা এই ওয়েবসাইটটা তৈরি করেছেন কোথায় দুর্বলতাটা হয়েছে বা আদৌ কোনো এই ধরনের অপরাধের সাথে কেউ জড়িত কিনা এটা আমরা খুঁজে বের করব। ফাইসাল করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবারে লাওস শীর্ষ সম্মেলনের খবর। এশিয়া এবং ইউরোপের দেশগুলোর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাওসের নবম এশিয়া ইউরোপ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের তিনি এই আহ্বান জানিয়েছেন। এতে শেখ হাসিনা বলেন, বিশ্বায়নের যুগে উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তিনি আরও জানান, ইউরোপ এশীয়দের জন্য শুধু সবচেয়ে বড় গন্তব্যই নয়, এই অঞ্চলের উন্নয়নের মূল অংশীদারও বটে। বর্তমান বিশ্বে এশিয়া এবং ইউরোপের ব্যবসায়িক এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়ছে উল্লেখ করে একে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সম্মেলনে 48টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা যোগ দিয়েছেন। সারা দেশের আবহাওয়ার খবর। দেশের বিভিন্ন জায়গায় আজও বৃষ্টি হচ্ছে। রাজধানীতে গুড়ি গুড়ি, ঢাকার বাইরে কোথাও কোথাও মুষলধারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামীকাল বিকেল পর্যন্ত সারা দেশে এমন গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই। আকাশ জুড়ে মেঘ, বাতাস ভেজা। আগের দিন টিপটিপ বৃষ্টি হয়েছিল, আজ বৃষ্টি কমে গেলেও মেঘলা ভাব কাটছে না। মধ্য কার্তিকের বর্ষার আবহাওয়ায় পুরো শহর জবুথবু হয়ে আছে। গতকাল সারা দেশে 22 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা সহ সারা দেশে আকাশ মেঘলা থাকবে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে। 31 অক্টোবর সাইক্লোনটা ল্যান্ডে হিট করেছে, এরপর থেকে এটা ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে, ল্যান্ডই দুর্বল হয়ে যাচ্ছে। এখন লো প্রেশার হিসেবে উড়িষ্যা কোস্টে অবস্থান করছে, উড়িষ্যা এলাকায় এটার অবস্থান। এটা কোনো না যে এটার প্রভাবে মানে অনেক কিছু হচ্ছে তা নয়, এটা সাধারণ আমাদের দেশের সাথে ট্রাফ এক্সটেন্ডেড আছে, সেজন্য বৃষ্টিপাত হচ্ছে। ফরিদপুর, ঝিনাইদহ এবং রাজশাহী সহ বিভিন্ন জেলায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অসময়ের এই বৃষ্টি শেষ হলেই সারা দেশে শীতের হাওয়া বইতে শুরু করবে। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে চলে যাচ্ছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। যেমনটি শুরুতে আপনাদের দেখিয়েছিলাম, ঘূর্ণিঝড়ের 4 সপ্তাহ মেরামত হয়নি নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফলে ঝুঁকিপূর্ণ ঘরেই চলছে পড়াশোনা। বসার জায়গা না থাকা এইসব স্কুলের ছাত্রছাত্রীদের পাঠদান নিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া, কোম্পানিগঞ্জের স্কুলগুলোতে চলছিল বার্ষিক পরীক্ষা প্রস্তুতির তোড়জোড়। স্কুলের মাঠগুলোতে ছিল একঝাঁক হাসিখুশি শিশুর বাঁধভাঙা উচ্ছ্বাস। গত 10 অক্টোবরের আকস্মিক ঘূর্ণিঝড়ে বাড়িঘরের মতো নিমিষেই সাজানো স্কুলগুলোই পরিণত হয়েছে বিধ্বস্ত জনপদে।
পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই ভাঙাগড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে পড়াশোনা। খুব কষ্টভাবে ক্লাস হয়, হয়তো কোনো সময় দাঁড়িয়ে করতে হয়, আবার কোনো সময় বসে বসে করতে হয়। সামনে আমাদের বার্ষিক পরীক্ষা, আমাদের পড়ালেখা অনেক ক্ষতি হচ্ছে, তাই সরকারের কাছে মেনে নিতে পারত না আমাদের বিদ্যালয়টা যেন অতি দ্রুত ঠিক করিয়ে দেয়। সময় মতো স্কুলগুলো মেরামত না হওয়ায় জোড়াতালি দিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে বলে জানালেন শিক্ষকরা। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ক্লাস নিতে শিক্ষকদের খুবই কষ্ট হচ্ছে এবং অনেক সময় অনেক ক্লাস আমরা সুস্থভাবে নিতেও পারছি না। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো মেরামতে কর্তৃপক্ষ শুধু আশার বাণী শুনিয়ে যাচ্ছেন। সরকারিভাবে সহযোগিতা বা সংস্কার মেরামতের জন্য আর্থিক অনুদান আসবে, এটা আমি আশা করি পাবো এবং পেলে পরে আমরা প্রতিষ্ঠান খুঁজে আমরা এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে প্রতিষ্ঠানের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এগুলো যেন কাটিয়ে উঠা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া বাড়িঘরের পাশাপাশি স্কুল ঘরগুলো মেরামতে দ্রুত উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন স্থানীয়রা। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দর্শক, এবারে দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর জানবো আমার সহকর্মী হাসিব মাহমুদের কাছ থেকে। বিনা নোটিশে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর প্রগতি সরণি অবরোধ করে রাখে ওই কারখানার শ্রমিকরা। এতে প্রায় 6 ঘন্টা ধরে ব্যস্ত এ সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় যানজট। পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে 73টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। প্রাণী পাচারের অভিযোগে গ্রেপ্তার 3 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে কচ্ছপগুলোকে বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। নিয়মিত ক্লাস না হওয়ার প্রতিবাদে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে তালা লাগিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে ক্লাস এবং পরীক্ষা না হলেও অধ্যক্ষ খোঁজ খবর নেন না। পুলিশ জানায়, তালা ঝুলানোর খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর শীর্ষ পদে এসেছে বড় ধরনের রদবদল। 15 জন সদস্যের মধ্যে 12 জনের দপ্তর পুনর্বণ্টন করে সোমবার 2টি আদেশ জারি করেছে এনবিআর। হাসিব মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানলাম দেশের খবর, এবারে জানবো ব্যবসা বাণিজ্যের খবর মির হাসানের কাছ থেকে। মির হাসান, কি খবর রয়েছে আজকে আপনার কাছে? মমিতা, আমার কাছে ব্যবসা বাণিজ্যের খুব বেশি কিছু খবর নেই, তবে যে খবরটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর গহির রিজভী জানিয়ে দিয়েছেন যে বিশ্ব ব্যাংকের যেসব শর্ত দিয়েছে সেগুলো সবগুলোই মানছে বাংলাদেশ। এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি, যদিও মশিউর রহমানকে নিয়ে একটু খটকা লেগে আছে কয়েকদিন ধরে। যাই হোক, খবরগুলো সব বিস্তারিত জানাবো এবং পরিষ্কারও করব। তার আগে নেব ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে। অবৈধ ভিওআইপির মাধ্যমে 205 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিসিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ 14 জনের বিরুদ্ধে দুদকের মামলা। সরকারের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ বিলুপ্তি করে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের। ফিরে এলাম রাত 9টায়, বাংলাদেশে চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের আয়োজনে। পদ্মা সেতুর অর্থায়নে দেয়া বিশ্ব ব্যাংকের 4টি শর্তই মানছে বাংলাদেশ। এর কোনো ব্যত্যয় ঘটছে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। তিনি জানান, এ মাসে বিশ্ব ব্যাংক সহ অন্যান্য সহযোগী অর্থদাতাদের সাথে বৈঠকের পর শুরু হয়ে যাবে বহুল আলোচিত পদ্মা সেতু তৈরির কাজ। প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমানের সর্বশেষ অবস্থান কি? তিনি ছুটিতে নাকি কর্মরত? এ নিয়ে ধোঁয়াশা দূর হয়নি পুরোপুরি। এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা গওহর রিজভী বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে আসার ক্ষেত্রে মশিউর রহমানের ছুটি সহ তাদের দেওয়া 4টি শর্তই মানা হচ্ছে। আমরা যা কমিটমেন্ট বিশ্ব ব্যাংকে দিয়েছি, আমরা আমাদের কমিটমেন্ট সব পুরো করেছি আর করছি আর করব। এর মধ্যে কোনো দুই মত নেই। আমি একেবারে এমফ্যাটিক্যালি বলি, আমরা কোনো কমিটমেন্ট ব্রিচ করিনি। বিশ্ব ব্যাংক জানে, আর ওদের কোনো চিন্তা নাই এই ব্যাপারে। গওহর রিজভী জানান, এ মাসে আবারও বিশ্ব ব্যাংকের তদন্ত প্যানেলের কর্মকর্তা আসবেন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে। কোনো চিন্তা নাই এই ব্যাপারে।
গওহর রিজভী জানান এ মাসে আবারও বিশ্বব্যাংকের তদন্ত প্যানেলের কর্মকর্তা আসবেন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে। সেই সাথে বৈঠক করবে বিশ্বব্যাংক, জাইকা ও এডিবি সহ অন্যান্য সহযোগী অর্থদাতারাও। এরা হলো কো ফাইন্যান্সিয়ার, এরা একসঙ্গে মিট করবে। মিট করার পরে কিভাবে এটা দ্রুত সেতুর কাজ দ্রুত আগিয়ে যাওয়া যেতে পারে সেটা নিয়ে আলাপ করবে। এই মিটিংটা ঢাকায় হবে না ওয়াশিংটনে হবে না টোকিওতে হবে না ম্যানিলাতে হবে আমি ঠিক জানি না, কিন্তু আমার পুরো আশা এই মাসেই হবে। মিটিং ঠিক হবে আর কাজ ঠিক সময় মতন আগাবে। এই অ্যাসুরেন্সটা ওরা আমাদেরকে বারবার দিয়েছে, এত কি আজকেও দিয়েছে। তিনি আরো জানান পদ্মা সেতু অর্থায়নে বিশ্বব্যাংক ফিরে এসেছে, এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। বিশ্বব্যাংক যেইভাবে আমাদেরকে কথা দিয়েছে কাজ আগিয়ে যাবে সেইভাবে আগিয়ে যাচ্ছে। একটু সময় লাগবে কারণ অনেক কিছু করার আছে। যখন প্রসিজিয়ারসগুলি হয়ে যাবে কাজ আরম্ভ হবে। এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো লোকের কোনো কারণ নেই। দেশের সবচেয়ে বড় নির্মাণ উদ্যোগ পদ্মা সেতুতে প্রধান অর্থায়নকারী হিসেবে বিশ্বব্যাংকের $120 কোটি দেওয়ার কথা। নাফিদা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ ভিওআইপির মাধ্যমে 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিসিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বিটিসিএল এর সাবেক এমডি আবু সাইদ খান এবং সদস্য মোহাম্মদ তৌফিক সহ 14 জনের বিরুদ্ধে রমনা মডেল থানায় এই মামলা করা হয়। দুদকের অভিযোগ, অবৈধভাবে বিটিসিএল এর কিছু কর্মকর্তা কর্মচারী যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। বৈদেশিক ক্যারিয়ারে নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম রয়েছে বলেও অভিযোগ করে দুদক। ব্যাংকিং খাত তদারকি করতে রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ বিলুপ্ত করে কেন্দ্রীয় ব্যাংকের হাতে একক ক্ষমতা দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক বলছে সীমিত ক্ষমতা দিয়ে পুরো ব্যাংকিং খাত নজরদারিতে রাখা সম্ভব নয়। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। হলমার্ক কেলেঙ্কারির ঘটনার পর থেকে ব্যাংকিং খাতে চলছে অস্থিরতা। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা ও আর্থিক অবস্থা এক প্রকার ভালো হলেও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর অবস্থা নাজুক বলেই মনে করেন আর্থিক খাত বিশ্লেষকরা। এসব ব্যাংক বর্তমানে নিয়ন্ত্রিত হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীন ব্যাংকিং বিভাগের মাধ্যমে। কার্যত শুধু বেসরকারি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে কেন্দ্রীয় ব্যাংক। এতে যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে তার সমাধানে সরকারের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে কেন্দ্রীয় ব্যাংককেই একক ক্ষমতা দেওয়া উচিত বলে মত দিলেন বিশেষজ্ঞরা। সব ব্যাংকের তদারকি ও নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকেরই করা উচিত। কে আনলো এই যে ব্যাংকিং ডিভিশনটা আনলো কে? কারা আনলো? আই থিংক দে শুড বি রেসপন্সিবল ফার্স্ট। যেহেতু সরকার একটি ব্যাংকিং ডিভিশন বিভাগ খুলে রেখেছেন, সেহেতু কোনো অবস্থাতেই তারা সেই দায়িত্ব থেকে কিন্তু শেষ পর্যায়ে এটা থেকে মুক্তি পেতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারি থাকলে হলমার্কের মতো এত বড় কেলেঙ্কারি হতো না বলেও মত দেন বিশেষজ্ঞরা। তবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সু চৌধুরী বললেন, সীমিত সক্ষমতা দিয়ে তাদের পক্ষে এককভাবে সব ব্যাংকে নজরদারিতে আনা সম্ভব নয়। ব্যাংকগুলোর সকল শাখায় তদারকি করতে গেলে আমাদের কমপক্ষে 24,000 পরিদর্শক দরকার, কিন্তু আমাদের কি সেটা আছে? তাই পুরোপুরি তদারকি আমাদের পক্ষে সম্ভব নয়। সেমিনারে বক্তারা ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করতে দ্রুত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রণয়ন এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স কমিশন গঠনের সুপারিশ করেন। উম্মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও দর্শক মতামত। আজকের বিষয় ছিল সারা দেশে জামায়াতের তাণ্ডব। আপনারা দেখেছেন শুরুতেই। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে আরো কিছু মতামত চলে এসেছে, যেগুলো তো ধরবো আমার সহকর্মী মাহমুদা মমিতার সাথে। মমিতা, কি বলছেন দর্শকরা? আজকে মীর হাসান সারা দেশের ঘটনার প্রেক্ষিতে স্যারের অনুভব, তিনি মনে করছেন যে দেশে নৈরাজ্য সৃষ্টি করতেই আসলে পূর্ব পরিকল্পিতভাবে এই জামায়াত নেতারা মাঠে নেমেছেন। এছাড়া মুনতাসির এম জামাল তিনি মনে করছেন যে ইসলাম শান্তির ধর্ম এবং ইসলাম কখনই অশান্তির সৃষ্টি করছেন, যারা তাদেরকে পছন্দ করেন না। আর আজকে যে ঘটনা ঘটেছে সেটিতে বাস পোড়ানো ঠিক হয়নি বলে তিনি মনে করছেন। সরকারের সাথে শুধু সমস্যার সাথে থেকে থাকলে তাদের সাথে তাদের বসা উচিত বলে তিনি মনে করেন। আসলে পাবলিক প্রপার্টি, মানে সাধারণ মানুষের, জনগণের এগুলো অংশ, এগুলো আসলে যত দূরে রাখা যায় ততই ভালো। তবে বাবুর কথাটা মনে রাখার মতোই, তিনি যে খুদে বার্তাটি পাঠিয়েছেন সেখানে তিনি বলছেন পুলিশ কেন শুধু জামাতে ইসলামের হাতে পিটুনি খায়, এটা তিনি জানতে চেয়েছেন। এটা পুলিশই ভালো বলতে পারবে।
আর মারুফ হোসাইন তিনি বলছেন আসলেই জামাতের তাণ্ডবের ছাড়া কিছু বোঝে না, তিনি জামাতের এই ধরনের কর্মকাণ্ডের খুব বিরোধিতা করেছেন। যাই হোক, আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন রুজমিলা হক, যার কাছেই আমরা জানবো খেলার খবর। রুজমিলা, ওয়েস্ট ইন্ডিজ তো এলো, তাদের তো নিশ্চয়ই লক্ষ্য আছে যে তারা শিরোপা জিতবে। বাংলাদেশ দলের লক্ষ্যটা কি দাঁড়ালো এখন পর্যন্ত? বাংলাদেশ দল অবশ্যই ভালো খেলতে চাচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজ বলেছে তারা তাদের স্বর্ণযুগ ফিরিয়ে পেতে চায় সিরিজে ভালো খেলে। পাশাপাশি আমরা ফুটবলেও দেখতে পাচ্ছি যে কাজী সালাউদ্দিন একটি বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছেন। ডিসেম্বরে পুরো দেশব্যাপী লিগ শুরু করছেন তিনি। তো এরই সাথে কিছু খবর রয়েছে আমি জানিয়ে দিচ্ছি। দর্শক, খেলার খবর জানাবো, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। আর বিরতির পর ফিরে এসে যা থাকছে, জাতীয় ক্রিকেট লিগে বৃষ্টির বাধায় ফলাফল হয়নি 3 ম্যাচের। খুলনা 5 উইকেটে হারালো রংপুরকে। এবং ডিসেম্বরে প্রত্যেক জেলায় শুরু হচ্ছে ফুটবল লিগ। বাফুফের সভাপতির টার্গেট 2022 কাতার বিশ্বকাপ। বিরতির পর আবারও স্বাগত রাত 9টার বাংলাদেশে খেলাধুলার খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রুজমিলা হক। বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট, 5টি ওয়ানডে ও একটি টি20 ম্যাচ খেলতে সকালে ঢাকায় পৌঁছেছে টি20 বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজে ভালো করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগ ফিরিয়ে আনার পথে এগিয়ে যেতে চায় ক্যারিবীয়রা। 1 বছর আগে বাংলাদেশ ঘুরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সে দলে ক্রিস গেইল, সুনীল নারায়ণরা না থাকলেও খর্বশক্তির দল দারুণ ভুগিয়েছিল টাইগারদের। এবার এসেছে পুরো শক্তির দল। এমন দল নিয়ে বাংলাদেশকে নিজেদের লক্ষ্যটা আগেভাগে জানিয়ে রাখলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সোনালী সময়ের কাণ্ডারি রিচি রিচার্ডসন। অবশ্যই ক্রিস গেইল, সে দলের পরিবর্তন এনেছে। গেইল ক্রিকেটের সব সংস্করণের জন্য বিধ্বংসী ব্যাটসম্যান। দলে সুনীল নারায়ণের মতো বোলিং শক্তি আছে, এছাড়া তরুণ পারমলের মতো ক্রিকেটার আছেন। আমরা সদ্য টি20 বিশ্বকাপ জিতেছি, সে দলের সব খেলোয়াড়ই আছেন এই দলে। এমন দল নিয়ে আমরা বেশ আত্মবিশ্বাসী। আশা করছি বাংলাদেশের বিপক্ষে সিরিজটা দুর্দান্ত হবে। মাঝের কয়েক বছরে বেশ টালমাটাল সময় গিয়েছে ক্যারিবীয় ক্রিকেটে। টি20 বিশ্বকাপের পর সেই সব স্মৃতি মনে করে পিছু হটতে চায় না প্রথম 2 বিশ্বকাপ জয়ীরা। লঙ্কায় টি20 বিশ্বকাপ জিতে ক্যারিবীয়রা ঘোষণা দিয়েছিল হারানো স্বর্ণযুগ ফিরিয়ে আনার। সে মিশনে বাংলাদেশকে পাচ্ছে তারা। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ড্যারেন স্যামিরা। দেশ ছাড়ার আগে টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে 5 নম্বরে ওঠার ঘোষণা দিয়েছিল ক্যারিবীয়রা। যদিও বাংলাদেশের কন্ডিশনে সিরিজটা কঠিন হবে বলে মানছেন রিচার্ডসন। গত 1 বছর ধরে আমরা অনেক পরিশ্রম করছি। আমরা জানি আমাদের আরো অনেক দূর যেতে হবে। ক্রিকেটের শীর্ষস্থান ফিরে পেতে হবে। সারা বিশ্বকে আমরা দেখাতে চাই আমরা আবারও বিশ্বকাপ জিততে পারি এবং শীর্ষস্থান দখল করতে পারি। টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে 13ই নভেম্বর টাইগারদের বিপক্ষে মাঠে নামবে ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 22 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এছাড়াও ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশের দলও ঘোষণা করেছে বোর্ড। টাইগারদের 22 সদস্যের প্রাথমিক টেস্ট দলের নতুন মুখ অলরাউন্ডার তাসকিন আহমেদ। এছাড়াও অনিয়মিতদের মাঝে ডাক পেয়েছেন শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকী, সোহাগ গাজী আর আলামিন। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি নির্বাচিত একাদশের অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে। জাতীয় ক্রিকেট লিগের খবর। চতুর্থ ও শেষ দিনেও বৃষ্টি বিঘ্নিত হলো দ্বিতীয় রাউন্ডের খেলা। শেষ দিনে এসে জয় পেয়েছে খুলনা বিভাগ। রংপুরকে 5 উইকেটে হারিয়েছে তারা। ঢাকা, রাজশাহী ও সাভারে দিনের খেলায় গড়ায়নি কোনো বল। ফলাফল আসেনি ওই ভেন্যুগুলোতে খেলা কোনো ম্যাচেরই। দিনে একমাত্র খেলা অনুষ্ঠিত হয় খুলনার আবু নাসের স্টেডিয়ামে। শেষ দিনে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও আব্দুর রাজ্জাকের দারুণ বোলিংয়ে মাত্র 92 রানে অল আউট হয় রংপুর। 233 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আনামুল হকের সেঞ্চুরিতে চা বিরতির পরপরই ম্যাচ জিতে নেয় খুলনা। ঘরোয়া ফুটবলের খবর। ডিসেম্বরে দেশের সব জেলায় একযোগে ফুটবল লীগ শুরুর ঘোষণা দিলেন বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। জেলা লীগ, পেশাদার লীগের পর বাফুফে প্রধানের চোখ এখন 2022 সালে কাতার বিশ্বকাপে।
চলতি বছর এপ্রিলে বাফুফের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হবার পর কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন জেলা ফুটবলকে জাগিয়ে তুলতে চান তিনি। ঢাকার ফুটবলকে নিয়মিত করার পরে এবার তার নজর সারা বাংলাদেশে। ৮ নভেম্বর ৬৩ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন সালাউদ্দিন। আগামী ডিসেম্বরে দেশের সব জেলায় শুরু হবে ফুটবল লীগ। কাজী সালাউদ্দিন জানিয়েছেন এই নিয়ে তার পরবর্তী পরিকল্পনার কথা। ডিস্ট্রিক্টের ফুটবল প্লেয়ারগুলো ওরা যদি খেলতে পারে, যদি ভালো খেলে, ওরা এসে প্রফেশনাল লিগ বাংলাদেশে খেলবে। আর বাংলাদেশে এখন যারা প্রফেশনাল লিগ খেলছে তারা যদি ডেভেলপ করতে পারে, তারা যেন টপ এশিয়ান লিগ এবং ইউরোপিয়ান লিগে যেতে পারে। রোববার ঢাকার এক পাঁচতারা হোটেলে পেশাদার লীগের ক্লাবগুলো একত্রে বসে একটি ক্লাব সমিতি গঠনের ঘোষণা দিয়েছে। বাফুফে সভাপতি স্বাগত জানিয়েছেন তাদের। তারা যদি একসাথে হয়, তাদের যে প্রবলেম আছে বা তাদের যে অ্যাসেট আছে, এই দুটো মিলিয়ে যদি বিএফএফ এর সাথে বসে, তো এটা আমি তো খুব, তারা যদি একসাথে হয়, তাদের যে প্রবলেম আছে বা তাদের যে অ্যাসেট আছে, এই দুটো মিলিয়ে যদি বিএফএফ এর সাথে বসে, তো এটা আমি তো খুব পজিটিভলি দেখি। বিকজ আমরা হয়তো অনেক কিছু করি ওদের ভালোর জন্য, ওরা হয়তো ওটা জিনিসটা বুঝতে পারে না। আবার আমরা হয়তো দুই একটা জিনিস করি যেটা ওদের এগেনস্টে বা নেগেটিভে যায়। সো এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলা দূর হয়ে যাবে। এবার ফেডারেশন কাপে দৃষ্টিনন্দন ফুটবল দেখতে পেয়েছে দর্শকরা। বিশেষ করে দেশীয় তারকাদের ফুটবল নৈপুণ্য স্বপ্ন দেখাচ্ছে বাফুফের সভাপতিকেও। 2022-এ আমরা টার্গেট করছি যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেলতে চেষ্টা করব। এখন হতেও পারে নাও পারে, বাট চেষ্টা তো করবো, স্বপ্ন তো দেখব। তো স্বপ্ন দেখলেই তো বাস্তবায়নে আসবে। ঢাকার মাঠে আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচ আয়োজন করে ইতিহাস গড়েছিলেন সালাউদ্দিন। এবার তার আশা আগামী বছর ঢাকায় ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনার প্রীতি ম্যাচ আয়োজন করা। মনিজা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে এখনকার মতো খেলার খবর। অন্যান্য খবর জানতে ফিরে যাচ্ছি মমিতার কাছে। মমিতা, আপনার কাছে আর কি খবর রয়েছে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে আজকে সারা বিশ্বে একটি আলোচনার বিষয় মার্কিন নির্বাচন, এই বিষয়ে খবর জানাবো। তবে তার আগে একটি বিরতি নিচ্ছি এবং ফিরে এসে আমি থাকছি। দিন পেরোলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অপেক্ষার প্রহর গোনা নেমে এসেছে ঘণ্টায়। আবার আমন্ত্রণ নজর বাংলাদেশে আবারও ফিরছে আপনাদের মতামত এবং নির্ধারিত বিষয় আপনারা আগেই জেনেছেন। মতামতে যাবো মীরা হাসানের কাছে, তবে তার আগে ছোট্ট করে আমি একটি মতামত জানিয়ে নিই। ইঞ্জিনিয়ার ইখলাস মনে করেন, তিনি মনে করছেন যে কোনো ধরনের ধর্মভিত্তিক রাজনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা উচিত। ধর্মের দোহাই দিয়ে জামায়াত আসলে এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। তার মতামত এটি। কিন্তু আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের কথা বলেন, তাহলে তারা কিন্তু সবসময় বলেন যে দেশের দুটি প্রধান রাজনৈতিক দল জামায়াতকে নিয়ে অনেকবারই আন্দোলন করেছেন, অনেকেই ক্ষমতা যাওয়ার জন্য তাদের সাথে জোট বেঁধেছেন। তাহলে তাদের কথা হচ্ছে ঠিক হলে তাদেরকে আগেই ঠিক হওয়া উচিত। শামীম এই কারণেই বলছেন যে বাংলাদেশে একটা রোগ আছে, সেটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি এবং গাড়ি ভাঙচুর। সেরা মতামত। সেরা মতামতটি জানিয়ে দিচ্ছি। আজকে সেরা মতামতটি পাঠিয়েছেন মোহাম্মদ তারেক। তিনি মনে করছেন যে জামায়াত যে তাণ্ডব চালাচ্ছে তা কি ইসলামের আওতায় পড়ে? ইসলাম কখনোই অশান্তি চায় না, ইসলাম হলো শান্তির ধর্ম। শান্তির ধর্ম ইসলাম, এটি সবাই জানেন এবং এই ধরনের নৈরাজ্য কারোই প্রত্যাশিত নয়। তো সব দলকেই তারা মনে করছেন যে এই ধরনের নৈরাজ্য থেকে বেরিয়ে আসা উচিত। যারা মতামত পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। চলে যাচ্ছে মার্কিন নির্বাচনের খবরে। দিন পেরোলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। অপেক্ষার প্রহর গোনা নেমে এসেছে ঘণ্টায়। রাত পোহালেই ভোটের আমেজে বেরিয়ে পড়বেন কোটি কোটি মার্কিনী। কে হবেন প্রেসিডেন্ট? ডেমোক্র্যাট বারাক ওবামা নাকি রিপাবলিকান মিট রমনি? শুরু হয়ে গেছে কাউন্টডাউন। আর যেটুকু সময় আছে তার পুরোটা সদ্ব্যবহার করতে সিটবেল্ট বেঁধে নেমে পড়েছেন দুই মহারথী। যারা জরিপে ভোট দিয়েছেন তাদের নিয়ে আর চিন্তা নেই কারো। দ্বিধায় ভুগছে এমন ভোটারদের দিকেই নজর দুজনের। 24 ঘন্টার মধ্যে সেই ভোটারদের মনে নিজেদের অবস্থান পাকাপোক্ত করাটাই এখন শেষ টার্গেট। শেষ দুদিনের প্রচারের জন্য ওবামা বেছে নিয়েছেন নিউ হ্যাম্পশায়ার, ফ্লোরিডা, ওহাইও এবং কলোরাডোকে। 4 বছরে আসল উন্নয়ন আমরাই করেছি। আমরা জানি আমাদের আরো পরিশ্রম করতে হবে। যতদিন এখানে একজনও বেকার থাকবে ততদিন আমাদের কাজ শেষ হবে না। হাড় ভাঙা খাটুনি খেটেও যতদিন একটি পরিবারে হতাশা থাকবে ততদিন আমরা কাজ করে যাব। হ্যাম্পশায়ারে যতদিন একটি দরিদ্র শিশুও বাস করবে আর অধিকার বঞ্চিত থাকবে ততদিন আমাদের লড়াই চালাতেই হবে। নিউ হ্যাম্পশায়ারে ওবামার সঙ্গে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও।
অন্যদিকে রমনি এখন শেষ সময়ে প্রচার চালাচ্ছেন আইওয়া, ওহাইও, পেনসিলভেনিয়া এবং ভার্জিনিয়ায়। তিনি কর্মসংস্থান তৈরি করতে চান, অথচ ওবামা কেয়ার বানিয়ে চাকরির ক্ষেত্র ধ্বংস করেছেন। তিনি কেন্দ্রীয় ঘাটতি কমানোর বদলে দ্বিগুণ করেছেন। তিনি বলেন বেকার নাকি এখন 5.5 ভাগ। শুক্রবার আমরা জানলাম প্রায় 8 ভাগ বেকারত্বের কথা। তার গতবারের দেওয়া প্রতিশ্রুতির বিপরীতে 90 লাখ মানুষ কাজহীন। ওবামার নীতিতে বাস্তবতা নেই। কথা যুদ্ধের পালা প্রায় শেষের পথে। এবার লড়াইটা হবে ব্যালটে। প্রায় 18 কোটি ভোটার এবার ভোট দেবেন প্রেসিডেন্ট নির্বাচনে। এর মধ্যে আগাম ভোট অনুষ্ঠিত হয়েছে 34টি রাজ্যে, যাদের ভোট গণনা করা হবে মঙ্গলবারে। আর সুইং স্টেটের ভোটারদের সিদ্ধান্তটা গোনা হলেই আসবে চূড়ান্ত ঘোষণা। তার আগ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রই নয়, উত্তেজনায় টইটম্বুর থাকবে গোটা বিশ্ব। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আমাদের আজকের আয়োজনে। শেষ করবো স্টার উন্মাদনার কিছু ছবি দেখিয়ে, তার আগে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি মাহমুদা মমিতা। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টায় বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সবসময় সবশেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।